আমি আর নীলা একটা কফি শপে গেলাম। ওই যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো। নীলার কথায় আমার মনের কোণে এক জায়গায় বিঁধলো। মানুষ কেমন হলে এটা করতে পারে? চলেন কি হয়েছিল সেদিন নীলার সাথে বলা যাক। সপ্তাহখানেক আগে নীলার বস বলল কি কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেল। নীলা বলল স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাসে অনেক ভালো, যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজটা দিয়েছেন। বস বলল তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন, তাহলে তুমি নিতে পারলে না কেন? এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত হলো। নীলা বলল প্লিজ স্যার এমনটা করবেন না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই, মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করেন না, তিনি অসুস্থ, তাই স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন না প্লিজ। নীলার বস বলল তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আমি বাদ দিব না। নীলা বলল জি স্যার বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নীলার বস বলল তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছো? কি ফিগার বানিয়েছো, পুরাই হট। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায় চলে এলো। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে আর বের করবো না, আর তোমাকে প্রমোশন আর বেতন দুইটাই বাড়িয়ে দিব। আর হ্যাঁ, আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না, তাই তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ভস করার একটা চাল মাত্র। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। যখন তার বস তার একেবারে সামনে চলে এলো, তখন একজন কর্মচারী রুমের দরজার সামনে এসে বলল স্যার আসবো? নীলার বস বলল হুম আসো। লোকটি বলল স্যার বাকি কর্মচারীরা তো কোনো কাজ করতে যাচ্ছে না, তাদের কাজের তুলনায় অনেক টাকা কম পাই, তাই বলে অনেকে কোম্পানি ছেড়ে দিবে। নীলার বস বলল না, এখন বাড়ানো হবে না, ওদের কাজ করতে বলো, পরে বেতন বাড়িয়ে দিব। নীলার বস মনে মনে বলল তোমরা কাজ করে যাও, বেতন কখনো বাড়ানো হবে না। ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টেবিলে আর ডেস্কে কিছু কাজ করতে থাকে। নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালি করেনি বস। কর্মচারীদের প্রধান বলল আচ্ছা ঠিক আছে। এই বলে সে এসে পড়লো। তখন নীলার বস খেয়াল করলো নীলা নেই। তারপর নীলার বস একজন সিকিউরিটিকে ডাকলো। সিকিউরিটি এসে বলল জি স্যার বলুন। নীলার বস বলল নীলাকে আমার রুমে আসতে বলো। সিকিউরিটি বলল আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে নীলাকে বলল স্যার আপনাকে রুমে দেখেছে। নীলা বলল আচ্ছা যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে গেল। নীলার বস বলল তা কি ভাবলে তুমি? নীলা বলল এটা নিন স্যার। বস বলল কি এটা? নীলা বলল রিজন লেটার। আমি আজকে থেকে আপনার এখানে কাজ করব না, তবে স্যার একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না, হয়তোবা সেই হাত ভেঙে যেতে পারে। বিদায় স্যার। এই বলে নীলা চলে আসে। এখন তার বস বলে শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসা যাক। তখন নীলা খেয়াল করলো আমার চোখের পানি। নীলা বলল আপনি কাঁদছেন কেন? আমি বললাম না, বাদ দাও, ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে। আমি বললাম আচ্ছা সত্যিই কি তোমার বাবা নেই? নীলা বলল সত্যি বলতে বাবা মারা যাননি, তার প্রতি আমার শুধুই ঘৃণা। আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে, এখানে কোনো খরচও দেয়নি। তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই, এই একটা চাকরি জরুরি। আর তখনই তোমার সাথে দেখা হলো। তখন আমি জয়কে কল দিয়ে বললাম জয়। জয় বলল হুম বল। আমি বললাম আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে। আগের জন তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গেছে, তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার অন্য একজনকে নিযুক্ত করব, তুই কি বলিস? জয় বলল তোর জন্য লাগবে, আমি কি বলবো, যা ভালো হয় তাই কর। আমি বললাম ওকে মাই ডিয়ার কলিজার বন্ধু। আমি নীলাকে বললাম শোনো, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর তুমি আমার কাজ করবে, আর আমার পার্সোনাল সেক্রেটারি তুমি। নীলা বলল তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম না না, বন্ধুত্বের মাঝে ন ধন্যবাদ, শুধু ট্রিট। নীলা বলল আচ্ছা ঠিক আছে দিব। তার সাথে কথা বলে তার গন্তব্যের দিকে পা বাড়ালো, আর আমি বাড়ালাম আমার দিকে। চলে আসলাম অফিসে। জয় বলল তোর জন্য কাকে সেক্রেটারি বানালি? আমি বললাম ওইটা তোর সারপ্রাইজ, আর তুই তাকে চিনিস? জয় বলল আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে। আমি বললাম কালকে থেকে। জয় বলল আচ্ছা। পরের দিন জয় বলল আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কই যাবি? জয় বলল ওইটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আমি বললাম আচ্ছা। তাই সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় প্রাইভেট কার নিয়ে বের হলাম। আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আমি বললাম আন্টি আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি। নাইমের মা বলল ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম আচ্ছা। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। বলে রাখি আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখে। আমি ওনার কাছে বড় ছেলে আর নাইম ছোট। এদিকে জয় ড্রাইভিং করছিল আর ওই নিজেই চললো নিজ গন্তব্যে। জয় বলল আচ্ছা দোস্ত প্রেম করতে কি কি লাগে? আমি বললাম কেন, তুই প্রেমে পড়েছিস নাকি? জয় বলল হুম একটু একটু। আমি বললাম কই, আমাকে তো বললি না। জয় বলল আর এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখিনি, ওর সাথে কথা হয়েছে, তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না, ওই আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব? আমি বললাম পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখনই না করাটা ভালো, কিছুদিন যাক তারপর। জয় বলল আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো। মেন রুট থেকে কিছুটা ভিতরে বলা যায়, বড় লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভিতরে গেল। যাওয়ার পরে সাইডে একটা টেবিলে বসলাম, আর জয় মারিয়াকে
মারিয়াকে ফোন দিল। আপনারা তো আবার মারিয়াকে চিনবেন না, মারিয়া হলো জয়ের ঠিক না হওয়া গপ, নতুন গপ। জয় বলল, এই তুমি কোথায় আছো? মারিয়া বলল, এই তো চলে এসেছি। জয় বলল, আচ্ছা আসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচিয়ে কারে যেন ইশারা করলো। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, হয়তো এটা জয়ের গপ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে কোথাও দেখেছি, অনেক আগে, সঠিক মনে আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। জয় বলল, কেমন আছো? মারিয়া বলল, ভালো আছি, তুমি কেমন আছো? জয় বলল, ভালো। আর হ্যাঁ, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই, এ হলো আবির, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, হ্যালো, আমি আবির। মারিয়া বলল, আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার সময় আমি ড্রাইভিং করছি আর পিছনে জয় এবং মারিয়া। মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানাটা ম্যাপে সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পর দূরে মারিয়ার বাসা। তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না। পরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন নেই। মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে, আর জয় পিছন দিক থেকে আমার সামনে এসে বসলো। আমার বাসায় আসার পরে জয় গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পর মাঝে মাঝে আরাফাতের সাথে আমার কথা হয়। আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম, আর নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে, আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে। সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না। আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম। তারপর আন্টি এসে খাবার জন্য ডাক দিলেন। খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি। পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম, আর বের হলাম মর্নিং ওয়াকে। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার বলল, স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আমি বললাম, আচ্ছা নিয়ে যাও। আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা করলাম। উপর দিকে নীলা আমার আগেই অফিসে এসে পৌঁছে গেছে, আর জয় নীলাকে দেখে অবাক। জয় বলল, আরে নীলা, তুমি আমাদের অফিসে কি করে? নীলা বলল, কেন, আবির বলেনি? আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি। জয় বলল, ও আচ্ছা, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এটা যে তুমি, আমি ভাবতে পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব খুলে বলল। এর মাঝে আমি চলে আসলাম। আমি বললাম, কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে? জয় বলল, তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে। তারপর আমি একটু হাসলাম। আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশে তার ডেস্ক। এর মাঝে একটা ব্যবধান, মানে গ্লাসের একটা দেয়াল ছিল। নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল, কেননা বেশ দক্ষ এ বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে, তাই আমার কাজ কমে গেল, প্রায় নাই বললেই চলে। আমি এমনি একদিন একটা কাজ করছিলাম, তার কাজ না থাকায় সে আমার কাছে আসে, আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয়, আর সে নিজেই সলভ করে দেয়। এখন জয়দের কোম্পানি বাংলাদেশের টপ 5-এ অবস্থান করছে, আর ব্রাঞ্চ আছে 6টা। পরের দিন নীলাকে বললাম, নীলা চলো আজকে কোথাও ঘুরতে যাই। নীলাও রাজি হয়ে গেল, আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হয়ে গেলাম। তবে গপ বলে ভুল করবেন না, নীলা এখন আমাদের ব্যাপারে সব জানে। আমরা দুজন ভাই বোনের মতো। আমি আর ওই ঘুরতে গেলাম একটা পার্কে। ওখানে গিয়ে দেখি মেহেদি আছে, আর তার সাথে লিমা। লিমা নাকি আজকে তার ফুপির বাসা যাবে, তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। আর লিমার ফুপি বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। আমাদেরটা একটু গ্রাম সাইডে, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগে। মেহেদি বলল, তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু। আমি বললাম, এখানে একটা চাকরি পেয়েছি তাই চলে এসেছি, কিন্তু তাদের কোম্পানির নাম বললাম না। আমি বললাম, তোদের অনন্যা কিছু বলেনি? মেহেদি বলল, না বলেনি, তবে তুই আসার পর থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছে। ঠিক মতো ভার্সিটিতেও আসে না, কথাও বলে না ঠিক মতো। মেহেদি বলল, তোর সাথে এটা কে, চিনলাম না তো। আমি বললাম, ওর সাথে তো পরিচয় করাতেই ভুলে গেছি। ও আমার বোনের মতো, ও আমার ওয়ার্কমেট, ওর নাম নীলা, পরিচয় হয়ে নে। তারপর নীলা বলল, হ্যালো আমি নীলা। লিমা বলল, আমি লিমা। তারপর মেহেদি বলল, আমি মেহেদি। আমি বললাম, কেমন চলছে তোদের দিনকাল? মেহেদি বলল, ভালোই, বাবার হোটেলে খাওয়া, পড়ালেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল, আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল। কোনো কফি শপে গিয়ে বসতেও পারলাম না, তাই আমি আর নীলা একটা কফি শপে গিয়ে কফি খেলাম। আসার সময় নীলা বলল, আজকে তোমাকে মা যেতে বলেছে বাসায়। আমি বললাম, অন্যদিন যাবনি। লিমা বলল, না আমি কোনো কথা শুনতে চাই না, আজকে যেতে হবে, এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি। আমি বললাম, আচ্ছা চলো। আমার যাওয়ার আগেই লিমা ওর মাকে বলেছিল আমি আসবো, তাই তিনি সব রান্না বান্না করে রেখেছিলেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতে তার ছোট বোন এসে দরজা খুলে দিল। এখানে আসার আগে নীলা যখন বলল তাদের বাসায় যেতে হবে, তখনই আমি ওর ভাইয়ের জন্য চকলেট কিনে নিয়েছিলাম। তার জন্য কিনা চকলেট তার হাতে দিলাম, আর আন্টিকে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, কেমন আছেন? আন্টি বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। তিনি আমার বাবা মার কথা বললেন না, কেননা এটা নিয়ে নীলা তার মাকে আগেই বলেছিল। এদিকে খেতে বসলাম, খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। আমি রাতে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম। বের হতে হতে প্রায় 1টা বেজে গেল। রাস্তায় লোক একদম নেই। বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম।
হঠাৎ চোখে সব ঝাপসা দেখতে লাগলাম। রাস্তার যখন মাঝে আমি, তখন একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। আমি কতটুকু দূরে ছিটকে পড়লাম। রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটে গেল আর মাথায় বাড়ি খেলাম। এমনিতেই রাত, তবুও রাস্তায় বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আর নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে, তাই ওনারা ভিতরে আসলেন। আর আমি ওনাদের দেখে অবাক, কেননা তিনি ছিলেন রায়ান চৌধুরী। আমি ওনাকে দেখে উঠে বসতে লাগলাম, কিন্তু উনি উঠে বসতে না করলেন। বলে রাখি, শরীরের কয়েক জায়গায় কেটে যাওয়ার আমার গায়ের জামা ছিল না, যার কারণে আমি খালি গায়ে ছিলাম। আঙ্কেল বলল, এখন কেমন লাগছে বাবা তোমার? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটা ভালো, কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে? আঙ্কেল বলল, আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয়, তবে আমি খেয়াল করিনি। যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো, তখন ড্রাইভার আর আমি দুজনে তোমাকে গাড়িতে তুলি। তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি। কালকে রাত্রে থেকে জ্ঞান ছিল না, আর এইমাত্র তোমার জ্ঞান ফিরলো। এই নাও তোমার ফোন। যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথে এটা পড়েছিল, মনে হয় না? ঠিক আছে, আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি। আমি বললাম, না না, ফোন লাগবে না। আঙ্কেল বলল, কেন না? আমি কিছু সময়ের মধ্যে চলে আসবো, আর তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবেন। এখানের খাবার বেশি ভালো না, তুমি শুয়ে রেস্ট নাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এদিকে নাইমের মা নাইমকে বলছে, কিরে আবিরকে খুঁজে পেলি? নাইম বলল, না মা, কালকে থেকে ফোন বন্ধ রয়েছে, তাই কিছু বলতে পারছি না। নীলাভ মনে মনে ভাবতে লাগলো, আমি তো আবিরকে বাসায় গিয়ে ফোন দিতে বলেছিলাম, ওই হয়তোবা ভুলে গিয়েছিল। কিন্তু আমিও তো কতবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ কেন? না, অফিসে যাই, ওখানে গেলে হয়তোবা জানতে পারবো সবকিছু। জয় মনে মনে ভাবতে থাকলো, আজকে আবিরের আসতে এত দেরি হচ্ছে কেন? না, ফোন দিয়ে নেই। জয় তখন আবিরকে ফোন দিল, কিন্তু সে ফোনটা বন্ধ পেল। কি ব্যাপার ওর? ফোন তো বন্ধ থাকে না, তাহলে আজকে বন্ধ কেন? না, ওর বাসায় গিয়ে দেখতে হবে। আর ওর কিছু হলো না তো? এই বলে জয় তার গাড়িটা নিয়ে রওনা হলো আবিরদের বাসার উদ্দেশ্যে। সে আবিরের বাসায় যেতে থাকুক, আমরা অন্যদিকে ঘুরে আসি। অনন্যা বলল, বাবা, এখনো তুমি আবিরকে খুঁজে পেলে না? আঙ্কেল বলল, না রে মা, অনেক তো খুঁজলাম, কিন্তু পেলাম না। তুই চিন্তা করিস না মা, ভাগ্যে থাকলে এমনিতেই আসবে। শুন, তোকে একটা কথা বলি, যা তোকে বলিনি, কিন্তু তোর জানা উচিত। অনন্যা বলল, হুম বাবা, বলো। আঙ্কেল বলল, তোর সাথে আমার বন্ধুর ছেলের সাথে একদম ছোটবেলা থেকে বিয়ের কথা ছিল, কিন্তু তোর বয়স যখন 2 বছর, আমার বন্ধুর ছেলের বয়স 4 বছর, তখন আমরা আমাদের একটা বন্ধুর পার্টিতে যাই। আর পার্টিটা ছিল একটা মার্কেটের পাশে কমিউনিটি সেন্টারে। যে পার্টি দিয়েছিল সেটা তার মেয়ের জন্মদিন উপলক্ষে ছিল। তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু যখন পার্টিতে কেক কাটা হয়, তখনই তুই তোর মায়ের কুলে ছিলি। কিন্তু আমার ওই বন্ধুর ছেলে ওর মায়ের কুল থেকে নেমে পড়ে, কিন্তু ওর মায়ের ওদিকে কোনো খেয়ালই ছিল না। সে হাঁটতে হাঁটতে ওখান থেকে বের হয়ে যায়। সিকিউরিটিরাও খেয়াল করেনি, কিন্তু তারপর অনেক খোঁজা হয়, কিন্তু পায় না। আর যখন আবির আমাদের এখানে আসে, তার আচরণ দেখে আমি তোর সাথে তাকে বিবাহ দিয়ে আমি মুক্তি নিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওটাও হলো না। সে চলে গেল, যদি আমরা ভুল বুঝি এজন্য। কতটা ত্যাগ করলো আবির। আর ওদিকে লিমা ওর ফুপির বাড়িতে গিয়েছে গত রাতে। আজকে পুরনো সেই জায়গাটা ঘুরতে বের হয়েছে। প্রায় 2 বছর ধরে ও এখানে আসে না।